হ্যালো এভরিওয়ান, আমরা আজকে দেখব হচ্ছে কমপ্লেক্স নাম্বারের যে ইন্ট্রোডাক্টরি পার্ট আছে, যে আমরা দেখব যে কিভাবে মডুলাস আর্গুমেন্ট বের করতে হয়। তো ফার্স্টে আমরা দেখে নেই যে কমপ্লেক্স নাম্বার কি আসলে। তো কমপ্লেক্স নাম্বার হচ্ছে বেসিক্যালি বাংলা যদি আমরা করি, তো কমপ্লেক্স নাম্বারের বাংলা হচ্ছে কি, কমপ্লেক্স নাম্বারের বাংলা হচ্ছে জটিল সংখ্যা। তো এই জটিল সংখ্যাকে, জটিল আসলে কখন জটিল হয়? যখন দুইটা জিনিসের সংমিশ্রণ হয়। তো সেই সংমিশ্রণ আসলে কোন দুইটা জিনিসের? একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। ঠিক আছে? তো বাস্তব অংশ কি? বাস্তব অংশ আমরা সবাই চিনি, যে কোনো সংখ্যা, সে 1 2 3 4 -1 -2 1.5 1.6 দশমিক সহ যে কোনো পূর্ণ সংখ্যা, প্লাস মাইনাস, ধনাত্মক কিংবা ঋণাত্মক। ওকে, তো অবাস্তব কি আসলে? অবাস্তব হচ্ছে আমরা আগে ক্লাস 9 10 এ যেটা আমরা দেখতাম, সেটা হচ্ছে যে রুটের ভিতরে নেগেটিভ কোনো সংখ্যা যখন আসতো, সে -5, তো এই -5 আসলে, রুটের ভিতরে মাইনাস আসলে, তখনই আমরা সেটারে কি বলতাম? সেটারে বলতাম হচ্ছে এটা একটা অবাস্তব সংখ্যা। ওকে, তো এখন এই √5 কে আমরা কিভাবে লিখতে পারি? √5 কে আমরা লিখতে পারি হচ্ছে 5 ইন্টু √1। তো আমরা যেহেতু এখানে বাস্তব আর অবাস্তব একসাথে বলতেছি, জটিল সংখ্যা, তো এই অবাস্তব অংশের ক্ষেত্রে আমরা দেখতেছি আমরা একটা কি পাচ্ছি, আমরা একটা -1 পাচ্ছি। তো এই -1 কে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? -1 কে আমরা i দিয়ে রিপ্রেজেন্ট করব। i বলতে আমরা কি বুঝতেছি? i বলতে আমরা বুঝতেছি হচ্ছে ইমাজিনারি নাম্বারের ইউনিট। ইমাজিনারি মানে হচ্ছে কি? ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক কিংবা অবাস্তব। ওকে, তাহলে আমরা i কত দেখলাম? i দেখলাম হচ্ছে √1। সো এখান থেকে আমরা লিখতে পারি যে i² হচ্ছে কত? -1। আমরা যদি i³ কত বের করতে চাই, i³ লেখা যায় হচ্ছে i² ইন্টু i। ওকে, তো i² মানে কত? i² মানে হচ্ছে -1 ইন্টু হচ্ছে কত? i। তার মানে i³ মানে হচ্ছে কত আসছে ফাইনালি? -i। ঠিক আছে, তো আমরা এখান থেকে দেখলাম i³ -i, i² -1। দেন তাহলে i⁴ কত? i⁴ হচ্ছে i² হোল স্কয়ার মানে হচ্ছে কত? -1 এর হোল স্কয়ার। -1 এর হোল স্কয়ার করলে কত আসে? +1। তো আমরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবো যে i মানে হচ্ছে কত? √1। i² মানে হচ্ছে কত? i² মানে হচ্ছে আমার -1। i³ মানে কত? i³ মানে হচ্ছে -i। ওকে, দেন i⁴ হচ্ছে কত? i⁴ হচ্ছে 1। আমরা একইভাবে আরেকটা জিনিস মনে রাখতে পারি, সেটা হচ্ছে 1/i। এটা আমাদের অঙ্ক করতে যে সুবিধা হবে, যে 1/i হচ্ছে কত? 1/i হচ্ছে -i। 1/i -i কিভাবে? যে আমরা এইভাবে বুঝতে পারি যে 1/i, যেহেতু 1/i কিভাবে মাইনাস হয় সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। আসলে 1 কে আসলে কি লিখতে পারি আমরা? 1 কত? 1 হচ্ছে কত? i⁴ না? i⁴ হচ্ছে কত? 1। দেন আমরা এখানে লিখতে পারি i⁴/i। i⁴/i মানে হচ্ছে কত? i³ মানে হচ্ছে কত? -i। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম 1/i হচ্ছে কত? -i। ঠিক আছে, তো আমরা এই যে জিনিসগুলো আছে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবো। জাস্ট আমরা বুঝে মনে রাখতে পারি, কিংবা আমরা এখান থেকে ডিরেক্ট মনে রাখতে পারি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা দেখবো যে এই বাস্তব আর অবাস্তব অংশ। তাহলে আমরা এতক্ষণ ধরে আসলে কি দেখলাম? আমরা দেখলাম যে অবাস্তব সংখ্যার যে ইউনিট i, সেই i কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? i = -1, √1, i² -1, i³ -i, i⁴ 1, আর হচ্ছে কি 1/i হচ্ছে কত? -i। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে জটিল সংখ্যা কিভাবে গঠিত হয় আর কি। হ্যাঁ, তো জটিল সংখ্যা হচ্ছে একটা বাস্তব অংশ, একটা হচ্ছে কি অবাস্তব অংশ। তো বাস্তব অংশকে যদি আমরা x লিখি, তো আমরা আগে মানে 9 10 এ থাকতে অবাস্তব বলতে আসলে আমরা কি বুঝতাম?
যে একটা রুট থাকবে এবং রুটের ভিতরে একটা নেগেটিভ সংখ্যা থাকবে, ঠিক আছে? তো আমরা সেটাকে লিখতে পারি হচ্ছে রুট ওভার মাইনাস ওয়াই। তো রুট ওভার মাইনাস ওয়াই আমরা কিছুক্ষণ আগেই দেখছি ভেঙে কিভাবে লিখতে পারি, রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার মাইনাস ওয়ান। তার মানে কি আসতেছে, তার মানে আসতেছে হচ্ছে এক্স প্লাস আই ইন্টু কত, আই ইন্টু রুট ওভার ওয়াই, ঠিক আছে? তো আমরা সহজ কথা হচ্ছে যে এই রুট ওভার ওয়াই কিন্তু একটা কি অংশ, একটা বাস্তব অংশ। তার সাথে যদি আই গুণ আকারে থাকে তাহলে পুরোটা মিলে একটা কি অংশ হয়ে যাবে, একটা অবাস্তব অংশ। তো বাস্তব আর অবাস্তব মানে এটুকু হচ্ছে আমার বাস্তব, এটুকু হচ্ছে আমার বাস্তব, এটুকু হচ্ছে কি আমার, এটুকু হচ্ছে আমার অবাস্তব। তো এই বাস্তব আর অবাস্তব একসাথে মিলে আমার যে জিনিসটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তাহলে আমরা জটিল সংখ্যা আসলে কিভাবে পাচ্ছি? জটিল সংখ্যা আমরা পাচ্ছি হচ্ছে যে জটিল সংখ্যা নরমালি জেড দিয়ে প্রকাশ করা হয়। জেড ইকুয়াল টু কি হবে, একটা বাস্তব অংশ থাকবে, তারপরে একটা অবাস্তব অংশ থাকবে। অবাস্তব অংশ কিভাবে থাকে, একটা আই থাকে, তারপর হচ্ছে কি থাকে, তারপরে আরেকটা বাস্তব অংশ আই এর সাথে গুণাকারে থাকে, ঠিক আছে? তো এই জটিল সংখ্যার অনুবন্ধী যে সংখ্যা মানে জেড এর অনুবন্ধী, জেড এর অনুবন্ধী সংখ্যা হচ্ছে জেড বার। আর জেড বার মানে হচ্ছে কি হবে, এক্স মাইনাস আই ওয়াই। এই পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। আমরা এখন দেখব যে মডুলাস এবং আর্গুমেন্ট কিভাবে নির্ণয় করে আর কি। তো সেটা বুঝতে গেলে আমাদের আর্গন ডায়াগ্রাম নাম করে একটা ডায়াগ্রাম আছে। তো সেই ডায়াগ্রামটা বুঝতে হবে। ডায়াগ্রামটা খুবই সিম্পল। সিম্পল হচ্ছে কিভাবে আমরা একটু দেখি। সেটা হচ্ছে আমরা আসলে বেসিক্যালি একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ নেই। আমাদের একটা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমের মানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা এক্স অক্ষ থাকে। তো আমরা এক্স অক্ষ বরাবর নেই হচ্ছে বাস্তব অংশ, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নেই হচ্ছে অবাস্তব অংশ। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা একটা জটিল সংখ্যাকে জাস্ট একটা পয়েন্ট আকারে চিন্তা করতে পারি। তার মানে জেড ইকুয়াল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড থেকে যে আমরা পয়েন্টটা পাবো তার বাস্তব অংশের ভ্যালুটা হচ্ছে কত, এক্স, অবাস্তব অংশের ভ্যালুটা কত, আই ওয়াই। তো আই ওয়াই থেকে আমরা জাস্ট তার আই বাদে যে পোরশনটুকু আছে সেই পোরশনটুকু আমরা নিব। তো সেই পোরশনটুকু নিলে আমরা বেসিক্যালি একটা পয়েন্ট পাচ্ছি। পয়েন্টটা হচ্ছে কত, এক্স ওয়াই। তো ধরে নেই আপাতত যে এই এক্স ওয়াই এর ভ্যালুটা প্রথম চতুর্ভাগেই আছে। প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে আসলে সেটা কোথায় অবস্থিত হবে, এখানে কোথাও একটা জায়গায়, ঠিক আছে? আমরা ধরে নেই এই পয়েন্টটা হচ্ছে কত, এই পয়েন্টটা হচ্ছে এক্স ওয়াই। তো এই যে যে ডায়াগ্রাম বলতে আমরা যদি মূল বিন্দু থেকে এখন এটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা এটা আমরা বলতেছি হচ্ছে মূল বিন্দু 0 0 বিন্দু। তো এই বিন্দু থেকে মূল বিন্দু থেকে এই আমাদের এক্স ওয়াই বিন্দুর যে দূরত্ব, এক্স ওয়াই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বকে আসলে বলা হচ্ছে জেড এর মডুলাস। ওকে, তো সেটা আমরা লিখি হচ্ছে কি দিয়ে, সেটা আমরা লিখি হচ্ছে মোড অফ জেড দিয়ে। তো মোড অফ জেড আমরা সবাই জানি, এটা নির্ণয় করা খুবই সহজ। মোড অফ জেড তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এই বিন্দুতে পৌঁছাইতে হলে আমার প্রথমে এখান থেকে এই পর্যন্ত যাইতে হবে, এই পর্যন্ত যে তারপর কি আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে আমার এই পয়েন্টে পৌঁছাতে হবে। তো এখান থেকে এটুকু আসলে কত, এই পয়েন্টটা যদি এক্স ওয়াই হয় এখান থেকে এটুকু হচ্ছে তার এক্স, আর এখান থেকে এটুকু হচ্ছে কি ওয়াই। তো এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। তো তার অতিভুজটাই হচ্ছে এখানে কি, অতিভুজটাই হচ্ছে মডুলাস। ওকে, তো অতিভুজের ভ্যালুটা তাহলে কত হবে, অতিভুজের ভ্যালুটা হবে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? তো তাইলে একটা জটিল সংখ্যার মডুলাসটা তাহলে কত হচ্ছে, জটিল সংখ্যার মডুলাসটা হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই পর্যন্ত আমার আশা করি সবাই আসলে পারবে। কিন্তু আসলে সমস্যাটা যেখানে হয় আমাদের আর্গুমেন্টটা নির্ণয় করতে চাই। আমাদের অনেকেই বলে যে আর্গুমেন্ট হচ্ছে থিটা, আর সেই থিটা হচ্ছে tan ইনভার্স y বাই x। কিন্তু আসলে সব ক্ষেত্রে tan ইনভার্স y বাই x করে আমরা আমাদের আর্গুমেন্টটা পাই না, আমরা আমাদের ভুল অ্যানসারও পাই অনেক সময়। সেটা আসলে আমরা এখন দেখব। তো এখন আমরা দেখি যে এটার আর্গুমেন্টটা কিভাবে বের করে, যে যদি x প্লাস আই ওয়াই হয় তাহলে তার আর্গুমেন্টটা আসলে কি হবে। হ্যাঁ, তো আর্গুমেন্টটা হচ্ছে যে আমরা ঠিক একই রকম আর্গন ডায়াগ্রামে আমরা একটা পয়েন্ট প্লট করব। পয়েন্টটা হচ্ছে আমাদের সেই জটিল সংখ্যাটা, সেই জটিল সংখ্যাটা হচ্ছে কত, x প্লাস আই ওয়াই। তো এই পয়েন্টটা যদি x প্লাস আই ওয়াই হয় তাহলে আমরা মূল বিন্দু থেকে এই পয়েন্টটা আমরা কি করব,
যোগ করব। তো মূল বিন্দু থেকে এই বিন্দুটা যোগ করলে আমরা যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে, আমি বারবার বলতেছি, ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে এই সরলরেখাটা, সেইখানে যে কোণটা তৈরি করে সেই কোণকে আমরা বলতেছি হচ্ছে কি আমাদের যে জটিল সংখ্যা আছে তার আর্গুমেন্ট। তাইলে সেটা হচ্ছে বেসিক্যালি কি, সেটা হচ্ছে বেসিক্যালি মূল বিন্দু ও আর্গন ডায়াগ্রামে স্থাপিত জটিল সংখ্যার বিন্দুটির সংযোগ সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে। ঠিক আছে, তো এটাকে আমরা মাঝে মাঝে লেখা হয় হচ্ছে এ আর জি অফ জেড, মানে আর্গুমেন্ট অফ জেড। তাহলে আর্গুমেন্ট অফ জেডটা কি আসলে? আর্গুমেন্ট অফ জেডটা হচ্ছে মূল বিন্দু ও আর্গন ডায়াগ্রামে আমরা আমাদের জটিল সংখ্যার বিন্দুটা স্থাপন করার পর যে সরলরেখাটা পাওয়া যাবে সেই সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষ, মানে ডান পাশের যে এক্স অক্ষ আছে তার সাথে যে কোণটা তৈরি করে সেটাই হচ্ছে আবার আর্গুমেন্ট অফ জেড। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে একটু দেখি আর্গুমেন্ট অফ এই থিওরামটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। আমরা আগের চিত্রে দেখছি যে এটুকু হচ্ছে আমাদের এক্স, এটুকু হচ্ছে আমাদের কত ওয়াই। তো আমরা সবাই জানি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan θ হচ্ছে কি, tan θ হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি মানে কি? লম্ব বাই ভূমি মানে হচ্ছে y বাই x এখানে। ঠিক আছে, তো এখন তাহলে আমি যে বললাম যে অনেকেই আমরা জানি যে আর্গুমেন্ট অফ জেড মানে হচ্ছে tan ইনভার্স y বাই x, তাহলে তো আমার ক্ষেত্রেও সেই সেম সূত্রই আসলো। কিন্তু প্রবলেমটা কোথায় আসলে? প্রবলেমটা হচ্ছে যে আমরা এখন একটা এক্সাম্পল দিলে জিনিসটা বুঝতে পারবো। এক্সাম্পলটা হচ্ছে সাপোজ z ইকুয়াল টু 1 প্লাস i, তার মানে এখান থেকে আমরা যে পয়েন্টটা পাচ্ছি সেই পয়েন্টটা হচ্ছে কত 1 1। ওকে, তো এই অনন পয়েন্টটা আসলে কোন চতুর্ভাগে আছে? অনন পয়েন্টটা আছে হচ্ছে আমার প্রথম চতুর্ভাগে। তো প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে সেই অনন পয়েন্ট আর হচ্ছে আমার 0 0 বিন্দু যোগ করে যে সরলরেখাটা পাওয়া যাবে সেই সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করে সেই কোণটাই হচ্ছে আমার কি, সেই কোণটাই হচ্ছে আমার আর্গুমেন্ট। ওকে, তো এখন সেখানে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা tan ইনভার্স y বাই x দিলে আমরা একবারেই অ্যানসারটা পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমার প্রবলেমটা আসলে কোথায়? প্রবলেমটা হচ্ছে যদি z ইকুয়াল টু -1 -i হয় তাহলে কি, তাহলে যদি আমরা tan ইনভার্স y বাই x দিয়ে করতে চাই তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বিন্দুটা পাচ্ছি সেই বিন্দুটা আসলে কত -1 -1, তার মানে কি x এর ভ্যালু -1 y এর ভ্যালু -1। তো আমরা যদি tan ইনভার্স y বাই x দিয়ে এই ম্যাথটা এই যে z ইকুয়াল টু -1 -i আর্গুমেন্ট নির্ণয় করতে চাই তাহলে এটা আসলে কি আসে? tan ইনভার্স -1 ডিভাইডেড বাই -1, তার মানে আসলে কত tan ইনভার্স 1। তো হিসাব অনুযায়ী এটা কত আসা উচিত π/4। তো আমাদের এই যে ফিগারটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই বিন্দুটা এই যে -1 বিন্দুটা যদি আমরা বসাই তাহলে সেক্ষেত্রে সেটা কোথায় হবে? -1 বিন্দুটা এখানে কোথাও একটা জায়গায় -1, মানে আমি বাম দিকে আসবো x অক্ষ বরাবর, পরে আমি কোথায় যাবো -1 যেহেতু তার মানে আমি নিচে যাবো, তার মানে এটা কোথায় -1 -1। তো আমরা এই বিন্দুটা আর মূল বিন্দুটা কি করব? যোগ করব। সেটা আমাদের এখানেই লেখা আছে। কি লেখা আছে? যে মূল বিন্দু ও আর্গন ডায়াগ্রামে স্থাপিত বিন্দু জটিল সংখ্যার বিন্দুটির সংযোগ সরলরেখা, মানে এই সরলরেখাটা ধনাত্মক এক্স অক্ষের সাথে, মানে এই অক্ষের সাথে যে কোণটা তৈরি করে, মানে কোন কোণটা তৈরি করে আমরা সবাই জানি। যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আসি তাহলে থিটা হচ্ছে কি পজিটিভ। আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা কি, থিটা হচ্ছে পজিটিভ ভ্যালু। আর ক্লকওয়াইজ থিটা কি, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ থিটা যদি পজিটিভ ভ্যালু হয় তাহলে ক্লকওয়াইজ থিটাটা কি হবে?
নেগেটিভ ভ্যালু হবে। ওকে, তো আমরা এইখানে একটু দেখতে পাচ্ছি যে এই আমরা একটু মুছে দিই। যে আমরা আবার এখানে একটু দেখি যে অ্যান্টি ক্লকওয়াইজ থিটা যদি পজিটিভ হয় তাহলে -1 বিন্দুটা কোথায়? এখানে কোনো একটা জায়গায় -1 -1, ঠিক আছে? তাহলে এই বিন্দুটা যদি আমরা যোগ করি তাহলে ধনাত্মক x অক্ষের সাথে তার যে উৎপন্ন কোণ সেটা হচ্ছে কত? সেটা আসলে এই কোণটা, নট 45 ডিগ্রি। তার মানে আমাদের যে অ্যানসার এখানে আমরা যেটা পাইছি π/4, দিস ইজ নট কারেক্ট। ওকে, তাহলে আমাদের কারেক্ট অ্যানসারটা কত আসলে? কারেক্ট অ্যানসারটা হচ্ছে পাই, এটুকু হচ্ছে পাই, এটুকু হচ্ছে কত? π/4। তার মানে অ্যানসার কত হবে? তাহলে z -1 - i হলে তার আর্গুমেন্ট হবে কত? আর্গুমেন্ট হবে হচ্ছে পাই প্লাস π/4। তার মানে হচ্ছে কত আসতেছে? তার মানে হচ্ছে π/4 আসতেছে। মানে আমার π/4 হচ্ছে কারেক্ট অ্যানসার না। ওকে, তো এইভাবে করে আমার যে বিন্দুটাই দেওয়া থাকবে আমি সেই বিন্দুটা আর্গন ডায়াগ্রামে প্লট করব। প্লট করার পর মূল বিন্দু আর সেই বিন্দুটা আমরা যোগ করব। যোগ করার পর ধনাত্মক x অক্ষের সাথে, ডান দিকের x অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যে কোণটা হবে সেই কোণটাই হচ্ছে কি আমার আর্গুমেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমি আশা করি এখন এরপর থেকে তোমাদের আর্গুমেন্ট বের করতে যাওয়ার প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।